অনেক দিন পর জামায়াত ইসলামী একটা সুন্দর আয়োজন করতে পেরেছে, যেটা এক সময়ের চিরচারিত বৈশিষ্ট্য ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ সেটা করতে পারেনি। অবশেষে সেই আয়োজন করতে পারলো, কিন্তু আমরা প্রত্যাশা করছি সামনে আরও ভালো কিছু করবে। জামায়াত ইসলামী সহ সমস্ত বিরোধী দলগুলোর এটা একটা চিরচারিত বৈশিষ্ট্য। যখন সরকার বাজেট প্রস্তাব করবে সংসদে, বাজেট পরবর্তী প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ওই দলটি জানাবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং বড় দলের ক্ষেত্রে এটা একটা চিরচারিত রীতি ছিল। বিএনপি, জামায়াত ইসলামী, সাধারণত দলের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব পদমর্যাদা যিনি থাকেন, তিনি আনুষ্ঠানিকভাবে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানান। সাংবাদিকরা সেখানে উপস্থিত হন, নানান বিষয়ে প্রশ্ন করেন, এবং গণতন্ত্র যতদিন ছিল ততদিন সরকার বিরোধী দলগুলোর সেই প্রতিক্রিয়া বিবেচনায় নিত এবং বাজেটের অনেক কিছু সংশোধন করে তারপরে বাজেট পাশ করত। কিন্তু জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল তো টানা অনেক বছর যাবৎ কারাগারেই ছিলেন। তিনি কিভাবে বাজেট প্রতিক্রিয়া জানাবেন? সংবাদ সম্মেলন করে বাজেট প্রতিক্রিয়া জানাতে পারছিলেন না অনেক বছর। কোনো রকম বিবৃতি দিয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জামাতকে জানাতে হতো। কিন্তু না, অনেক দিন পর জামাত ইসলামী অবশেষে সংবাদ সম্মেলনের আয়োজন করতে পেরেছে বাজেট প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে, এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিজে বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পেরেছেন। এটা সত্যিই সুন্দর দৃশ্য। এটার উপর ভিত্তি করে এখন তো অনলাইন বা ভার্চুয়াল সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, কিন্তু আমরা সামনে আশা করছি আরও ভালো কিছু হবে। কোনো অডিটোরিয়ামে বা প্রেস ক্লাবে কিংবা জামাতের কোনো অফিসে জামাত সংবাদ সম্মেলন আয়োজন করবে, সেখানে সাংবাদিকরা ব্যাপক হারে উপস্থিত হবে, কোনো অনলাইন কিংবা ভার্চুয়াল সংবাদ সম্মেলন নয়। তো অনেক বছর যাবত তো এই ভার্চুয়ালটাও করতে পারেনি, এবার তো সেটা করেছে, এবং যতটুকু করতে পেরেছে এর আগে করলেও সেক্রেটারি জেনারেলের বক্তব্য আমরা পাইনি। তো জামাত একেবারে বাস্তবসম্মত। জামাতের যারা বাজেট প্রতিক্রিয়ায় উপস্থিত ছিলেন তারা কেউ অর্থনীতিবিদ নয়, অথবা অর্থনীতি ভালোভাবে বুঝেন সেটা আমি মনে করি না, কিন্তু জামাতে অর্থনীতিবিদ রয়েছে। জামাতের নেতৃত্ব পর্যায়ে কিংবা মজলিসে শুরায় কিংবা উপদেষ্টা পর্যায়ে কিংবা তাদের বিভিন্ন ফোরামের সাথে উচ্চ পর্যায়ের বিভিন্ন অর্থনীতিবিদ কানেক্টেড আছেন। তারা এই বাজেটকে অতি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দিয়েছেন, যেটা জামাত ইসলামী বক্তব্য উপস্থাপন করেছে একেবারেই বাস্তবসম্মত। আমি A to Z শুনেছি। আমরা এর আগে বাজেটের যে সীমাবদ্ধতাগুলোর কথা বলে আসছি, কিংবা বিএনপি যে সীমাবদ্ধতাগুলোর কথা বলছে, যেভাবে বিএনপি এই বাজেটকে দেশবিরোধী, গণবিরোধী বলেছে, দুর্নীতিকে উৎসাহিতকরণের বাজেট বলেছে, বেনজির আজিজের বাজেট বলেছে, জামাত ইসলামী অনেকটা সেরকমই এই বাজেটকে মূল্যায়ন করেছে। তবে বাজেট বিষয়ে যা বলেছে সেটা অন্যান্য সবাই বলেছে। এখানে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে না, জামাত সংবাদ সম্মেলন করে বাজেটের প্রতিক্রিয়া জানাতে পেরেছে, ইটস আ ডেভেলপমেন্ট। সামনে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ, দোয়া করি। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর জামাত ইসলামের প্রতিক্রিয়া: ঋণ নির্ভর ও সংকোচনমূলক বাজেট জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। মানে এই বাজেটে জনগণের উপকার হবে না, এটা হচ্ছে জামাতের মূল অবস্থান। যে উপকার হবে কার? ওই আওয়ামী লীগের অলিগার্ক, যারা কালো টাকা বস্তা বস্তা সিন্দুক ভরে রেখেছে, তাদের উপকার হবে। যদিও আওয়ামী লীগের লোকজনও খুব কমই, একেবারে নামমাত্র ট্যাক্স দিয়েও এই বস্তা বস্তা কালো টাকা সাদা করতে আসবেন না, খুব কম নেতাই করবেন। কারণ ওই 15%ই বা কেন দিবেন? তারা তো এমনিতেই খেতে পারছেন, সমস্যা নাই তো, সাদা করা তো দরকার নেই। সাদা না করেই তো তাদের ওই কালো টাকা দিয়ে সব কিছু চলে। বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে উপস্থাপিত 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তর আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। তবে এখানে আমি একটু পরামর্শ দিই, এই বাজেট প্রতিক্রিয়ার মতো প্রোগ্রামে এখানে নির্বাহী পরিষদ ঠিক আছে, কিন্তু মহানগর পর্যায়ে নেতৃবৃন্দ থাকাটা সমীচীন নয়, এটা যৌক্তিক নয়। বরং এখানে থাকবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং নায়েব আমির বৃন্দ, যেমন অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এরা যদি দুই পাশে বসে থাকতেন এবং সেক্রেটারি জেনারেল বক্তব্য দিবেন, এবং আরও যারা আছেন মোয়াজ্জেম হোসেন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, মানে সামনে এরা বসে থাকবেন। বিএনপিরটা দেখে তো শিক্ষা নেওয়া উচিত এখানে জামাতের। যেমন বিএনপির কিন্তু
নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মানে একেবারেই সিনিয়র নেতারা বসে থাকে। এটা অতি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া, এটাকে আরও ভাবগাম্ভীর্যপূর্ণ করার প্রয়োজন ছিল। দেশবাসীর উদ্দেশ্যে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এর বক্তব্য, দীর্ঘ বক্তব্য, একেবারে মৌলিক পয়েন্টগুলো একটু আপনাদেরকে শোনাবো। সালাম দিয়েছেন তিনি। আপনারা জানেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। 7 জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে এ সরকার ক্ষমতা দখল করেছে। অর্থমন্ত্রী 6 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্যে তথ্য উপত্য পেশ করে যেসব আশার বাণী শুনিয়েছেন তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তিনি সুখী সমৃদ্ধ বলতে যে বাংলাদেশের কথা বলেছেন তা সম্পূর্ণ কাল্পনিক। বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, পানি গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি, ব্যাংক লুটপাট সহ শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার ও সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবনযাপন করছেন। এটাকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বলা যায় না। মানে টোটাল বাজেট সম্পর্কে বাজেটের দুর্বলতাগুলো এই ভূমিকায় উঠে এসেছে। করের চাপ নিয়ে কথা বলেছেন, কারণ করের চাপটা পড়বে মধ্যবিত্ত বা সাধারণ মানুষের উপর। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা অর্জন করতে গেলেই সাধারণ জনগণ, নিম্ন আয়ের মানুষের উপর ব্যাপক হারে চাপ পড়বে। ঋণ নির্ভর ও সংকোচনমূলক বাজেট বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। এটা সবাই বলছে যে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে অন্যান্য বিনিয়োগে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। অর্থনীতি একেবারেই স্ট্যাগন্যান্ট হয়ে যাবে, যার ফলে খেলাপি ঋণ বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ নেই, বরং ঋণ খেলাপিদেরকে আরও সুযোগ দেওয়া হয়েছে। আয় সীমা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অতি ধনী লোকদের জন্যে এবং মধ্যবিত্তদের জন্য করের বোঝার বা কর মুক্ত আয় সীমা যেটা দেওয়া হয়েছে, যেমন একেবারে ঢাকার শহরে যে 30,000 টাকা বেতন পায় মাসে, তার জন্যই কর ওয়াজিব হয়ে যায়। তো এর 30,000 টাকা দিয়ে সে নিজেই চলতে পারে না ঠিকমতো। ঢাকার শহরে 30,000 টাকা কী হয়, আর তাকেই কর দিতে হবে, এটা তো হয় না। শিক্ষা খাতে বাজেট অনুপযুক্ত। শিক্ষা খাতের উপর এই সরকার বরাবরই কম গুরুত্ব দেয়। ক্ষমতা থাকার জন্য যেখানে গুরুত্ব দেওয়া দরকার, যেমন তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে এই খাতে জনপ্রশাসনে ব্যাপক পরিমাণ বাজেট দেয়, কারণ জনপ্রশাসনেই তো সরকার ক্ষমতা রেখেছে অবৈধভাবে সরকারকে। চিকিৎসা খাতেও ব্যয় বৃদ্ধির আশঙ্কা, ভর্তুকি কমানো হচ্ছে। ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই, হতাশাজনক। বেকারত্ব নিয়ে কোনো সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বা পরিকল্পনা নেই। মানে কোনো কিছুই আশার নেই এখানে, আশার কোনো বাণী এখানে আমরা দেখতে পাচ্ছি না, পুরোটাই হতাশার বাণী। পরিশেষে যেটা বোঝানোর চেষ্টা করছেন, প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করার মাধ্যমে একথা প্রতীয়মান হয়, এই বাজেট জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়নি। সরকার ও সরকারের মদতপুষ্টদের আখের গোছানোর জন্যই এই বাজেট পেশ করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের কল্যাণ ও মঙ্গলের জন্য একটা ভারসাম্যপূর্ণ বাজেট উপস্থাপনের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। মানে এই সরকার ভালো কিছু করবে জামাত এটা প্রত্যাশাই করে না। জনগণের সরকার আসবে, তারা ভালো বাজেট উপস্থাপন করবে। এই সরকারের বাজেট পেশ করার নৈতিক ভিত্তিই নেই। রুহুল কবির রিজভীরা তো এরকমই বলেন। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে একটি ঋণ নির্ভর দেশে পরিণত করবে। এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে তুমুল আন্দোলন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। এটাই হচ্ছে জামাতের মূল কথা, মূল আহ্বান।